ওয়েলকাম টু অ্যাটমিস্ট্রি চ্যানেল। আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। তোমরা সকলে কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? আমার ক্লাসগুলো বুঝতে পারছো তো? আগের যা ডাউট আমি সলভ করেছিলাম বা তোমাদের কিছু যদি প্রবলেম থেকে থাকে তাহলে সেই জায়গাটা উল্লেখ করবে। যদি কোশ্চেন হয় এবং কোশ্চেন নাম্বার বললেও আমি সেটা আবার ঘুরে রিপিট করব বা বোঝাবো। আর তোমাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা কমেন্ট বক্সে দেবে, সেটাও আমি ক্লাসে সলভ করে দেব। কেমন? ক্লাসগুলোকে নিয়মিত ফলো করো এবং নিজেরা প্র্যাকটিস করো। তোমরা যদি কন্টিনিউ এই ক্লাসগুলো ফলো করে প্র্যাকটিস করে যাও তাহলে রেজাল্টের গ্যারান্টি আমি নিচ্ছি। কিরকম রেজাল্ট? সুপার রেজাল্ট। কি বললাম বোঝা গেল? চলো কথা না বাড়িয়ে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের যে প্রবলেম করছিলাম E0 সেল, ই সেল, ডেল G0 অ্যান্ড ডেল জি দিয়ে তার কিছু প্রবলেম সলভ হয়েছিল। বাকি যে প্রবলেমগুলো করাবো সেটা এখন শুরু করছি। এই প্রবলেম হয়ে যাওয়ার পর পরের ক্লাস, এই ক্লাসে প্রবলেমগুলো করাবো, পরের ক্লাসে আমরা করব পরিবাহিতা, দ্যাট ইজ ওহমের সূত্র, ফ্যারাডের সূত্র, কোলরাসের সূত্র, এগুলো। অর্থাৎ আমি বলি যে ইলেকট্রোকেমিস্ট্রির এটা সেকেন্ড পার্ট, সেটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। ক্লাস কেউ মিস করবে না, নিয়মিত ক্লাস দেখো, হ্যান্ড নোট বানাও। শুধু দেখলে হবে না, হ্যান্ড নোট না বানালে শেখা কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। চলো আমরা শুরু করি। আমাদের কি কোশ্চেন আছে? কি আছে? 25 ডিগ্রি উষ্ণতায় প্রদত্ত অর্ধকোষের বিজারণ বিভব। তাহলে আমাদের প্রদত্ত অর্ধকোষের কোষটার পুরো বিজারণ বিভব দিয়ে দিয়েছে। অর্ধকোষের পিএইচ কত? বলছে অর্ধকোষের পিএইচটা কত? কোন অর্ধকোষে? যেখানে H2SO4 ব্যবহার করা হয়েছে। তার একটা দিয়েছে হাইড্রোজেনটা 1 atm, অর্থাৎ যদি তার আংশিক চাপ বা পার্সিয়াল প্রেসার বলা থাকে তখন আমরা 1 atm বসাবো। ক্লিয়ার? চলো আমরা কোশ্চেনটা সলভ করব কিভাবে। প্রথমেই বলি H2SO4, এখান থেকেও বলতে পারি H2SO4 থেকে আমরা যেটা পাবো H+ আয়ন, সেখান থেকে কি হবে? তাহলে আমি যদি রিঅ্যাকশনটা লিখি H+ প্লাস ইলেকট্রন সমান H2 গ্যাস, আমি যদি হাফ করার চেয়ে আমি এটা করে দিই 2 হাফ হাফ, তখন আর H2 গ্যাস করে দিলাম, এটা হলো গ্যাস। এখন এখান থেকে আমরা যদি নান্স ইকুয়েশনটা লিখি তাহলে কি ইকুয়েশন হবে? বলছে ই সেল সমান E0 সেল মাইনাস 0.059, সিম্পলিফিকেশন জন্য বা সহজ করার জন্য আমরাকে 0.6 লিখব। স্যার সহজ কেন বলছেন? কারণ ক্যালকুলেটর ইউজ নাই, তাই আমরা সহজ করব। এটা প্রায় ক্লোজ অ্যান্সার পৌঁছাবো, যে অ্যান্সারটা আমাদের গ্রহণযোগ্য থাকবে। চেঞ্জ অফ ইলেকট্রন টু লগ অফ প্রোডাক্ট মানে ডান দিকে যেহেতু গ্যাস আছে তাই আমরাকে পার্সিয়াল প্রেসার বা আংশিক চাপ বলে আমরা লিখতে পারি যে P of H2 ডিভাইডেড বাই, যেহেতু এটা আয়ন মানে অ্যাকোয়াস মানে কনসেন্ট্রেশন, H+ এর স্কোয়ার। কথা বোঝা গেল? এবার বলছি যে ই সেলটা কার বলেছে? ই সেল বলেছে, পুরো সেলের ভ্যালুটা এটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ই সেল। আর হাইড্রোজেনের E0 সেল কত? হাইড্রোজেনের E0 সেল সমান 0। E0 সেল বা E0 অফ H+ হাফ অফ H2 সমান 0। এটাই ছিল আমাদের স্ট্যান্ডার্ড E0 সেল হাইড্রোজেনের সাপেক্ষে ধরা হয়। ক্লিয়ার? এবার আসছি, তাহলে আমরা যদি এটাই 0 বসাই, স্যার লেফট সাইডে কত বসাবো? এখানটায় বসাবো। খেয়াল করো যে মাইনাস 0.3 ভোল্ট আছে। ক্লিয়ার? এরপরে মাইনাস 0.03 লগ অফ, দেখো পার্সিয়াল প্রেসার 1 atm, তাহলে উপরে বসাবো 1 আর নিচে বসাবো কি যে H2SO4 এর গাঢ়ত্ব কিন্তু দেয়া নাই, তাই এখানটা H+ এর স্কোয়ার বসিয়ে রেখে দেবো। ক্লিয়ার? এবার আমরা চলে আসি যে এটা মাইনাস, এটা তো 0 আছেই, দেখে নাও আবার বোঝাচ্ছি, এটা তো 0 আছেই, তাহলে কিছুই নাই ধরে নাও, তাহলে এটাও মাইনাস প্লাস হয়ে যাবে।
কি প্লাস হয়ে যাবে। তাহলে সেই হিসাবে আমি লিখতে পারি যে এটা দেবো কি যে 0.3 ডিভাইডেড বাই 0.03 ইকুয়ালস টু log of 1/h প্লাস এর স্কোয়ার। এটা দশমিক তুললে কত হবে, যে তাহলে ডান দিকে করে দিচ্ছি, চলো নিচে লিখে দিই। তাহলে লিখছি কি 3/10 300 3 কাটলো, একটা শূন্য কাটলো। এখানে এক কাজ করছি, সমীকরণটাকে একটু উল্টে দিই, মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এর স্কোয়ার। তাহলে বাম দিকে পড়ে আছে 10, ডান দিকে পড়ে আছে মাইনাস। আমরা জানি লগের সূত্রে পাওয়ারটা এইখানে চলে আসে, পাওয়ারটা এইখানে চলে আসে। তাহলে হয়ে যাবে 2 log h প্লাস 2 log h প্লাস। চলো 2টাকে নিয়ে চলে আসছি, 10/-2 -2 নয় শুধু 2 লিখছি, কারণ আমার জানতে কি চেয়েছে একটু পরে দেখাচ্ছি। তাহলে 2 সমান মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, এটা কাটাকুটি করলে 5 পড়ে থাকবে, অতএব মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। এবারে জানতে কি চেয়েছে একটু খেয়াল করো, জানতে চেয়েছে কি অর্ধকোষের পিএইচ কত, অর্ধকোষের পিএইচ কত। তোমাদেরকে বলে দিই, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে যখন আমরা পড়েছিলাম আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, সেখানে কি ছিল যে পিএইচ সমান মাইনাস অফ লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। পিএইচ কাকে বলে, পিএইচ কাকে বলে, এইচ প্লাস এর মাইনাসের কনসেন্ট্রেশন যেটা আছে, মাইনাস অফ লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইকুয়ালস টু পিএইচ। বোঝা গেল সাম্যাবস্থা চ্যাপ্টারে। এবারে খেয়াল করে দেখো, এই মাইনাস অফ লগ অফ এইচ প্লাস এটাকে বলতে পারি পিএইচ। ভ্যালুটা কত আছে, কাটাকুটি করলে এটা সমান কত, এটা সমান 5 বলতে পারি তো, সমান 5। তাহলে অ্যান্সার কত হলো, অতএব পিএইচ সমান 5। তাহলে অর্ধকোষের H2SO4 এর পিএইচ কত, আমরা লিখে অতএব পিএইচ সমান কত, অতএব পিএইচ সমান 5। আবার একবার রিপিট করছি আমি, কি দিলাম, কোশ্চেন বলা আছে যে 25 ডিগ্রি উষ্ণতায় প্রদত্ত অর্ধকোষের বিজারণ বিভব, বিজারণ বিভব মানে ই সেল, ই সেল মানে দেখে নাও এটা। আর কি আছে H2SO4 দ্রবণের পিএইচ কত। আমাদের যখন এইরকম কোন সেল থাকবে তার ক্ষেত্রে বিজারণ বিভব H++ ইলেকট্রন সমান হাফ অফ H2, হাফ অফ H2, হাফ না রাখার জন্য 2H+ প্লাস 2 ইলেকট্রন সমান H2। সমীকরণ অনুযায়ী আমরা নার্স সমীকরণ কি লিখি, এটা হচ্ছে নার্সেন সমীকরণ। নার্স সমীকরণ আমরা লিখি ই সেল, নার্স সমীকরণ কি লিখি, ই সেল সমান E0 সেল মাইনাস 0.059059 হতো, আমি এটাকে প্রায় 6 ধরলাম। লগ অফ প্রোডাক্ট মানে ডান দিকে যেটা আছে, যেহেতু গ্যাস আকারে আছে তাই ওটাকে পার্সিয়াল প্রেসার ধরবো, ডিভাইডেড বাই বাম দিকে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এর স্কোয়ার। ক্লিয়ার। এর ভ্যালু বসিয়ে দিলাম -0.3। এর ভ্যালু আমরা হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়ালের মান কত, 0। অ্যাকচুয়ালি হাইড্রোজেনটাকে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল 0 ধরে এর উপরে যারা আছে নেগেটিভ, এর নিচে যারা আছে পজিটিভ, তাহলে 0 বিযুক্ত, এটা কাটাকুটি করলাম 2 দিয়ে, তাহলে 0.03 লগ অফ পার্সিয়াল প্রেসার বাই এটা, পার্সিয়াল প্রেসার বলেই দিয়েছে 1 অ্যাটমসফিয়ার, তাহলে 1 বাই এটা। তাহলে এক কাজ করি, মাইনাস মাইনাস কেটে গেল, এবারে 0.3 ছিল, এটা 0.03। এবারে দেখো 3/10 আর 3/100, অর্থাৎ নিচের দশমিকের জন্য উপরে 100, উপরে দশমিকের নিচে 100, কাটাকুটি হয় 10, একটা শূন্য কাটলে 10 পড়ে থাকবে। আর ডান দিকে পড়েছিল লগ অফ 1 বাই কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এর স্কোয়ার। আমরা জানি যদি আমরা কোনো ভ্যালু এ বাই বি আকারে থাকে, চেঞ্জ করলে বি বাই এ করলে সামনে শুধু মাইনাস বসে, তাহলে এটা বাই 1, এটা বাই 1, বাট 1 লেখার দরকার পড়বে না। কথা কি বললাম, 1 লেখার দরকার পড়বে না। এবার আসি এটা, তাহলে এখান থেকে লগের যদি কোনো লগ সামথিং কোনো কিছু থাকলে যদি পাওয়ার যেটা থাকে সেটা বাম দিকে চলে আসে, তাহলে 2 লগ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, এইটাকে কাটাকুটি করলে তাহলে এটা সমান 10। এবারে ওই 2টাকে নিচে নিয়ে চলে আসছে, এই 2টাকে যে এই 2টাকে নিচে নিয়ে চলে আসলে 2 দিয়ে কাটলে 5 পড়ে থাকবে, আর ডান দিকে পড়ে থাকবে মাইনাস লগ অফ এইচ প্লাস। এবার আমরা সাম্যাবস্থা চ্যাপ্টারে শিখেছি পিএইচ সমান মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, তার মানে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস সমান কত, 5, তার মানে পিএইচ সমান 5।
কথা বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, প্রদত্ত কোষ্ঠীর নান সমীকরণটি লেখো। ঠিক আছে, আগে রাসায়নিক বিক্রিয়াটি ঠিকঠাক করে করবো, তাহলে নান সমীকরণ হয়ে যাবে। এবং ওই উষ্ণতায় তড়িৎচালক বলের মান গণনা করো। খুব সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। চলো কিভাবে করছি, তাহলে আমরা জানি, একটু লোন কথাটা মনে করি। লোন মানে এই দিকটাই আমরা দেখো লেফট সাইড, এই দিকটাই আমরা লোন হবে, আর এই দিকটা কি হবে, লোন শোধ হবে নাকি? উল্টো দিকটা কি হবে, লোনের উল্টো। বাম দিকটা যদি লোন লিখি, ডান দিকটা লিখবো কি, যে লোন মানে লেফট, তাহলে ওটা হয়ে যাবে রাইট, এটা হয়ে যাবে রাইট। ও মানে অক্সিডেশন, এটা হয়ে যাবে রিডাকশন। এ মানে অ্যানোড, এটা হয়ে যাবে ক্যাথোড। এন মানে নেগেটিভ, এটা হয়ে যাবে পজিটিভ। ক্লিয়ার? চলো সমীকরণটা লিখি। বাম দিকে তাহলে কি, যদি বুঝতে অসুবিধা হয় দেখো, অক্সিডেশন এটা, রিডাকশন এটা। বাম দিকে অক্সিডেশন পরপর তীর চিহ্ন যেন এইরকমই হয়, কখনো যেন না ঘুরে না যায়, ঘুরে না যায়। এই যে যাচ্ছি ফরওয়ার্ড ডাইরেকশনে, তীর চিহ্ন এখান থেকে একবার, এখান থেকে একবার। কথা বোঝা গেল? তাহলে আমরা যেটা চাইছি ঠিক সেটাই পাবো। রিয়াকশন লিখছি, তাহলে আমার বাম দিকে আছে ম্যাগনেসিয়াম, সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে হবে ম্যাগনেসিয়াম 2+, নিশ্চয়ই দুটো ইলেকট্রন বেরোবে। ডান দিকে আছে কপার 2+, সেখানের সঙ্গে দুটো ইলেকট্রন জুড়লে হবে কপার। চলো আমরা এখানটায় লিখে দিতে পারি এটাকে অর্ধ জারণ বিক্রিয়া, এটাকে লিখে দিতে পারি অর্ধ বিজারণ বিক্রিয়া। বোঝা গেল? এবার আমাদের হিসাব অনুযায়ী ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, পরে যেটা থাকলো সেটা হচ্ছে বাম দিকে ম্যাগনেসিয়াম এবং কপার 2+, ডান দিকে পড়ে থাকলো ম্যাগনেসিয়াম 2+ প্লাস কপার। ক্লিয়ার? এই সমীকরণ থেকেই আমরা নান্সের ইকুয়েশন লিখতে পারবো। চলো আমরা পরপর নিচে লিখি, পরে ডান দিকে অঙ্কটা করব। তাহলে নান্সের সমীকরণটা কি হলো, নান্স এর সমীকরণটি হলো, নান্সের সমীকরণ কি ছিল, বলছে ই সেল সমান E0 সেল মাইনাস 0.06 by n log of Mg2 plus Cu, that is called product Mg and Cu2 plus by reactant। এবার আমরা জানি n এর জায়গাটায় কত বসাবো, চেঞ্জ অফ ইলেকট্রন। তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন কত দেখালো, এখানটা দেখতে পারো বা এখানটা দেখতে পারো, শুধু সংখ্যাটা লাগবে 2। ক্লিয়ার? এবারে ই সেলেরও ভ্যালু আমরা বসাতে পারবো, তার ই সেলের ভ্যালুটা একটু ক্যালকুলেশন করে নিই। চলো উপর দিকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। E0 সেল সমান, E0 সেল আমরা তিনটা ওয়ে শিখেছি, কটা, তিনটা ওয়ে। এক হচ্ছে E0 রাইট মাইনাস E0 লেফট, 2 নম্বর ওয়ে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, 3 নম্বর ওয়ে E0 রিডাকশন মাইনাস E0 অক্সিডেশন। ক্লিয়ার? এবার যে কোনো একটা ভ্যালু বসিয়ে দিই। অতএব E0 সেল রিডাকশন বা অক্সিডেশন যেটা খুশি ধরো, বা রাইট লেফট, আমরা আগে লিখেছি রাইট, রাইটে কে আছে, কপার আছে, কপারের ভ্যালু কত, এটা। চলো এটাই আমরা লিখবো। তাহলে এটা যদি লিখি দাঁড়াচ্ছে কত, 0.34 মাইনাস লেফটে কে আছে, লেফটে আছে ম্যাগনেসিয়াম, দেখো ম্যাগনেসিয়ামে তার ভ্যালু আছে -2.36 ভোল্ট। চলো 0.34 মাইনাস মাইনাসে প্লাস 2.36, তাহলে 34 আর 36, 40, 40 আর 30 70, তাহলে 2.7 বা 70 ভোল্ট। তাহলে আমরা এই সমীকরণটাকে যেটা লিখেছিলাম ওটাকে আরেকটু মডিফাইড করে নিলাম। অতএব ই সেল সমান 2.70 মাইনাস 0.06/2 লগ অফ, আর একটু চেঞ্জ করবো এখানে, কনসেন্ট্রেশন অফ Mg2 প্লাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ Cu2 প্লাস। বাকি দুটো কোথায় গেল স্যার, বাকি দুটোর ক্ষেত্রে বলবো আমরা জানি
কি জানি যে যদি সলিডের কনসেন্ট্রেশন ধরা হয় তাহলে 1, এখানে দুজনই সলিড আছে, কিছু লেখা নেই, মাথায় আয়ন লেখা নেই মানে সলিড। আমরা জানি কনসেন্ট্রেশন অফ কপার সমান 1, কনসেন্ট্রেশন অফ ম্যাগনেসিয়াম সমান 1। আবার বলে দিই, ম্যাগনেসিয়াম মানে ধাতু, এটা মানে কিন্তু আয়ন। কপার মানে ধাতু, এটা মানে আয়ন, এটা সমান 1 হবে, এটা সমান 1 হবে, আয়ন গুলো 1 হবে না। ক্লিয়ার? নান সমীকরণটা আমাদের এখান পর্যন্ত লিখলেই যথেষ্ট। এবার বলেছে কি ক্যালকুলেশন করতে, চলো দেখে নিই কি ক্যালকুলেশন করতে বলেছে। বলেছে কি ইএমএফ এর মান গণনা করো। চলো ইএমএফ এর মান গণনা মানে আমাদের প্রায় হয়ে এসছে, তাহলে এখান থেকে একটু আগিয়ে চলে যাই। কি আছে? সমান 2.70 মাইনাস 0.03 লগ অফ 0.03 লগ অফ। এবার ওদের গাঢ়ত্ব কত দিয়ে আছে একটু দেখে নি। গাঢ়ত্ব একজনের দিয়ে আছে কার? প্রথমে আছে উপরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের হচ্ছে ম্যাগনেসিয়ামের কত আছে? 0.001, এর আছে 0.01, তাহলে এটা দুটা 0.1, এটা একটা 0.1, ঠিক আছে লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 0.001, 0.01, পরিষ্কার বোঝা যাচ্ছে উপরে 0.1 পড়ে থাকবে। তাহলে 2.70 মাইনাস 0.03 লগ অফ 1/10, কারণ উপরে 100 নিচে 1000। ক্লিয়ার? তাহলে আরেকটা লাইন লিখি, 2.70 মাইনাস 0.03, মাইনাসটাকে আমি প্লাস করে দিচ্ছি, দিয়ে লগ 10 করে দিচ্ছি, অর্থাৎ 10টাকে উপরে করলাম, 1টাকে নিচে করলাম, তার জন্য জাস্ট এখানে আগের সাইনটা চেঞ্জ করে দিলাম। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। স্যার লাভ কি আছে? লগ 10 সমান 1, লগ 10 সমান 1, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 2.70 প্লাস 0.03 সমান 2.73 ভোল্ট। বলো বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? অঙ্ক সহজ আছে, শুধু ধাপে ধাপে একটু দেখতে হবে, স্টেপ বাই স্টেপ যদি দেখো তাহলে ঠিক আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে কি, গ্যালভেনীয় কোষ থেকে প্রাপ্ত সর্বাধিক কার্যের পরিমাণ গণনা করো। সর্বাধিক কার্যের পরিমাণ গণনা করো। কোশ্চেন দিয়ে দিছে এটা, আর ভ্যালু দিয়ে দিছে এটা, একই রকম। কার্য বলতে কি স্যার? কার্য বলতে কি? কার্য তো আপনি বলেননি। কার্য বলতে ডাব্লু ইলেকট্রিক্যাল বলে লেখা হয়, সমান অ্যাকচুয়ালি ডাব্লু ইলেকট্রিক্যাল মানে ডেল জি জিরো, এইটাকে বোঝানো হচ্ছে। স্যার ডেল জি জিরো মানে কি? তাহলে আমরা অবশ্যই শিখেছি মাইনাস এনএফ E0 সেল। তার মানে টার্গেট থাকবে আমাদের এই পুরো ভ্যালুটা ক্যালকুলেশন করা। এর ভ্যালুর জন্য আমাকে কি E0 সেল মান দরকার। চলো ক্যালকুলেশন করি E0 সেল। E0 সেল, স্যার E0 সেলের ক্যালকুলেশন করব কিভাবে? E0 সেল সমান E0 রাইট মাইনাস E0 লেফট। স্যার রাইটে কে আছে? খেয়াল করো রাইটে কে আছে, আমি সেই রকমই রাইট লিখলাম, এই যে রাইটে আছে, রাইটের ভ্যালু এটা। স্যার এটা লেফটে আছে, লেফটের ভ্যালু এটা। তাহলে রাইটটা আগে লিখে দিই। রাইটে কে আছে? 0.80 মাইনাস, মাইনাস অফ মাইনাস মানে প্লাস চলে আসবে 2.36। চলো যোগ করি, 6 আর 3 11, 316, এইটা হয়ে গেল ভোল্ট। E0 যদি পেয়ে যায় তাহলে আমরা লিখবো কি সর্বাধিক কার্যের পরিমাণ। সর্বাধিক কার্যের পরিমাণ, তাহলে গ্যালভেনীয় কোষ্ঠী থেকে, গ্যালভানীয় কোষ্ঠী থেকে প্রাপ্ত সর্বাধিক কার্যের পরিমাণ কি হবে? W electrical equals to minus of NF E0 সেল। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার E0টা তো পেয়েছি মাইনাস অফ N আর F, তাহলে মাইনাস Nটা কিন্তু পাইনি, তাহলে N ইন্টু Fটা আমরা নিজে থেকে লিখতে পারবো 96,500
কুলম। E0 সেল হচ্ছে 3.16। এটা এখন প্রশ্ন হচ্ছে n এর ভ্যালু পাবো কিভাবে? হয় তুমি সমীকরণ থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো, দুটি ইলেকট্রন ছেড়েছে, বা এখান থেকে এখানে যাওয়ার জন্য একটি ইলেকট্রন গ্রহণ করেছে, আমরা সমতা বিধান করলে এটাকে দুটি সরণ করাবো। বা আমি লিখে দিচ্ছি, আমরা কি লিখে দিচ্ছি, ম্যাগনেসিয়াম -2 ইলেকট্রন সমান ম্যাগনেসিয়াম 2 প্লাস Ag প্লাস প্লাস ইলেকট্রন সমান Ag। আমরা ইচ্ছে করে যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে, তাই 2 2 and 2, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন সমান 2। তার মানে এইখানটাই আমরা অ্যান্সার বসাবো 2। ক্লিয়ার? এবার এইটা দেখো, তাহলে এটা গুণ করলে কত আসবে? এটা গুণ করলে প্লাস আসবে, এটা 60 98 80, একটু রাফে গুণ করে নেবে। তাহলে এটা কি হবে? জুল কৃতকার্য। এটাকে যদি কিলো জুলে করতে যাই 3টার আগে দশমিক, তাহলে 609 88 কিলো জুল। বোঝা গেল? এটা জুল ইউনিটে আসবে, এটা জুল, এটা কিলো জুল। প্রশ্নটাকে আমরা এখানেই বুঝবো। আরেকবার একটু বলে দিচ্ছি আমরা প্রশ্নটাকে, কি যে কৃতকার্যটা মানেটা কি আগে একটু বুঝে নেব। যে সর্বাধিক কৃতকার্য মানে ডাব্লিউ ইলেকট্রিক্যাল বলতে ডেল জি জিরো, ডেল জি জিরোর ফর্মুলা এটা। তাহলে আমি যে এই সমীকরণ যেটা দেওয়া আছে ওখান থেকে এন ভ্যালু আর এফ এর ভ্যালু অলওয়েজ আমরা 96,500 কুলম্ব বসাবো। আর E0 সেল হচ্ছে আমরা এই যে রিডাকশন আর অক্সিডেশন, রিডাকশন অক্সিডেশন থেকে আমরা E0 সেল পেয়ে যাব। তাহলে আমাদের প্রপার অ্যান্সারটা চলে আসবে। ক্লিয়ার? দেখবে যদি অসুবিধা হয় আবার পরে বলবে বিক্রিয়াটি সম্ভব কিনা, সম্ভব কিনা, কোন একটা বিক্রিয়া সম্ভব কিনা তার জন্য আমাকে দেখতে হবে ডেল জি জিরো সমান নেগেটিভ হচ্ছে কিনা। যদি হয় তাহলে বলবো সম্ভব, যদি হয় পজিটিভ তাহলে বলবো সম্ভব নয়। স্যার ডেল জি জিরো পাবো কোথায়? তখন বলছে ডেল জি জিরো সমান মাইনাস অফ এন এফ E0 সেল। তার মানে E0 বলছে তুমি তো ডাইরেক্ট ডেল জি জিরো পাবে না, তুমি পাবে E0 সেল, তুমি পাবে E0 সেল। E0 বলছে আমি যদি, E0 সেল কি বলছে, আমি যদি পজিটিভ হয় তাহলে কিন্তু ডেল জি জিরো নেগেটিভ হবে, আমি যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ডেল জি জিরো পজিটিভ হবে। তার মানে সম্ভব কি সম্ভব হবে না সেটা আমি বলবো। তার মানে এই ক্ষেত্রে আমরা বলবো সম্ভব, যেখানে E0 কে পজিটিভ দেখবো, আর এই ক্ষেত্রে বলবো সম্ভব নয়। তাহলে E0 দিয়েও আমরা রিয়াকশন বুঝতে পেরে যাবো কোনটা সম্ভব হবে এবং কোনটা সম্ভব হবে না। হয়েছে? তাহলে আমরা এখানে যে কোশ্চেন দেওয়া আছে সেখানে যেহেতু কোনো কনসেন্ট্রেশন বা কোনো কিছু দেয়নি, তার মানে ই সেলের কথা জানতে চাইনি, ই সেল কিন্তু এখানে জানতে চাওয়া হয়নি। জানতে চাওয়া হয়েছে কি E0 সেল। তাহলে E0 সেল সমান কি হবে? E0 অফ, সমীকরণটা যা দিয়ে আছে রাইট আর লেফট লিখলে অসুবিধা হবে, তাই E0 অফ রিডাকশন, E0 অফ অক্সিডেশন। স্যার কেন? কারণ এখানে বিক্রিয়া যেটা দিয়ে আছে রাইট লেফট লিখলে বোঝা যাবে না, বাট জারণ বিজারণ অক্সিডেশন রিডাকশন বুঝতে পারি। এই সমীকরণ থেকে এইখানটায় দেখছি মাইনাস অফ ইলেকট্রন 1, এই সমীকরণ থেকে এইখানটায় দেখছি প্লাস অফ ইলেকট্রন 1। তাহলে জারণ বিজারণ বুঝে নিয়েছি। বিজারণটা কার? সিলভারের। বিজারণটা কার? সিলভারের। ভ্যালু আছে 0.80। বিযুক্ত জারণটা কার? আয়রনের। ভ্যালু আছে 0.77 ইকুয়ালস টু 0.03 ভোল্ট। এবার বলো এখানে আমরা অলরেডি অ্যান্সার পেয়েছি কিনা। দেখো তো খেয়াল করে যে এই যে পজিটিভ ভ্যালু E0 সেল পজিটিভ মানে এটা, এই যদি পজিটিভ হয় ডেল জি জিরো কি হবে? নেগেটিভ। ডেল জি জিরো নেগেটিভ হলে বিক্রিয়া সম্ভব। তার মানে এখান থেকে আমি অ্যান্সার লিখতে পারতাম যদি এমসিকিউ থাকতো। যেহেতু এমসিকিউ নেই তাই আরেকটু সলভ করব, আরেকটু সলভ করব। কি করব? অতএব ডেল জি জিরো, অতএব ডেল জি জিরো সমান মাইনাস অফ এন এফ E0 সেল। স্যার এন এর ভ্যালু আবার তো সমস্যা করবে। সমীকরণ দেখো, একটা ইলেকট্রন যোগ একটা ইলেকট্রন বিয়োগ, তার মানে 1। এফ এর ভ্যালু কত হবে? একবারই তো বলে দিয়েছি 96,500 কুলম্ব। এর ভ্যালু কত বলে দিয়েছি? 0.03 ইউনিট হয়ে যাবে জুল। তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস 96,500 কে 3 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে? দুটো শূন্য কেটে যাবে, তাহলে 3 5 15 5
হাতুড়ি লেখ 318 একে 19, হাতুড়ি লেখ 3 9 27 একে 28, এত জুল, এত জুল। সবচেয়ে বড় কথা এখানে ভ্যালুটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেহেতু ডেল জি জিরো নেগেটিভ, যেহেতু ডেল জি জিরো নেগেটিভ, অতএব বিক্রিয়াটি সম্ভব। বোঝা গেল? এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পরীক্ষায় ছিল। শুধু বলছে নান সমীকরণটি লেখো। অ্যাকচুয়ালি একদম ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, আমরা কি লিখবো দেখে দেখে টুকে দিই। অতএব ই সেল সমান ই জিরো সেল মাইনাস 0.06 বাই এন লগ অফ প্রোডাক্টে কি আছে অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে কনসেন্ট্রেশনে লিখবো Mn2 প্লাস, তার সঙ্গে কি আছে জল, লিকুইড, লিকুইড লেখা হবে না, সলিড আর লিকুইড, কনসেন্ট্রেশন অফ সলিড মানে কঠিন ইকুয়ালস টু 1, কনসেন্ট্রেশন অফ লিকুইড মানে তরল ইকুয়ালস টু 1, কনসেন্ট্রেশন অফ অ্যাকোয়াস, স্যার অ্যাকোয়াস মানে কি, অ্যাকোয়াস মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ আয়ন, আয়ন থাকলে অ্যাকোয়াস নট ইকুয়ালস টু 1, তার মানে ওইটা উল্লেখ করতে হবে। কনসেন্ট্রেশন অফ গ্যাস, জেনারেলি গ্যাসকে কনসেন্ট্রেশনে ধরা হবে না, তাই এটাকে আমরা পার্সিয়াল প্রেসার অফ গ্যাস নট ইকুয়ালস টু 1, তার মানে এই দুজনই সমীকরণে থাকবে, বাকি যারা যা থাকবে সেগুলো সব বাদ পড়ে যাবে। তাহলে MnO4 মাইনাসও আয়ন আকারে আছে, এটাকেও লিখবো। 8H প্লাস আয়ন আকারে আছে, তাহলে এটাকেও লিখবো, বাট H প্লাস টু দি পাওয়ার 8, আর কি আছে, আর কিছুই না। এই হলো আমাদের নানসের ইকুয়েশন। এবারে এইটাকে লিখতে পারি রিডাকশন মাইনাস অক্সিডেশন, কিন্তু তার ভ্যালু আকারে দিলে আরো ভালো হতো। এই সমীকরণটা লিখলেই আমাদের ঠিক আছে, কমপ্লিট হয়ে যাবে। এবার কোশ্চেন বলেছে কি বিক্রিয়া কোশেন্ট কিউ সমান লেখো, কিউ সমান কত হবে, বিক্রিয়া কোশেন্ট কিউ সমান কত হবে। খেয়াল করে দেখো বিক্রিয়া কোশেন্ট মানে কি, আমি একটু আগে অ্যান্সার লিখি। 25 কোশ্চেন কি বলেছে, বিক্রিয়া কোশেন্ট কিউ সমান যে কোনো রিঅ্যাকশনের প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। যদি একটু ডিটেলসে বলতে যাই থার্মোডাইনামিক্স চ্যাপ্টার অনুযায়ী, নাকি না, এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা চ্যাপ্টারের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পাবো। তাহলে যদি আমরা একটু ডিটেলসে বলতে যাই বিক্রিয়া কোশেন্ট কাকে বলে, বিক্রিয়া কোশেন্ট মানে কি, কোন একটা বিক্রিয়া চলাকালীন যে কোনো মুহূর্তে তোমার মনে হচ্ছে কোন একটা বিক্রিয়া আমি 10টায় শুরু করেছি, ঠিক ধরে নাও বিক্রিয়াটি 12টায় শেষ হবে, 12টায় তুমি মনে হলো 10টায় শুরু করেছি, 10টার একে আমি একবার চেক করব কতটা প্রোডাক্ট তৈরি হয়েছে, তোমার মনে হলো 10টা 10-এ একবার চেক করব কতটা প্রোডাক্ট তৈরি হয়েছে, কতটা রিঅ্যাকট্যান্ট পড়ে আছে, তোমার মনে হলো 10টা 30-এ একবার চেক করব কতটা প্রোডাক্ট তৈরি হয়েছে, কতটা রিঅ্যাকট্যান্ট পড়ে আছে, তোমার মনে হলো 11টা 11:30 11:45 প্রায় 12টা 11:58 এরকম। যখন খুশি যদি তুমি বিক্রিয়ার রেট চেক করতে চাও, তখন যে টার্ম বা যে ইউনিটটা বা যে ডিজিটটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে বিক্রিয়া কোশেন্ট। কেবলমাত্র যখন বিক্রিয়া প্রায় সাম্যাবস্থায় আছে, অর্থাৎ রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে না, প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্টে ফিরে আসছে না, বা যাতায়াত করলেও প্রায় সমান, অর্থাৎ অনেকক্ষণ পরে একটা অণু গেল, আবার অনেকক্ষণ পরে একটা অণু আসলো, মানে কি সমান সমান, ওই অবস্থাকে বলা হয় সাম্যাবস্থা। তখন কেবলমাত্র আমরা কিউ লিখবো। সাম্যাবস্থা কোন একটা বিক্রিয়ার একটি কন্ডিশন একটা মুহূর্তেই হয়, কিন্তু বিক্রিয়া কোশেন্ট যে কোনো মুহূর্তে যে কোনো সময়, বিক্রিয়াটা শুরু থেকে শেষের মাঝে যে কোনো সময় তুমি পেতে পারো। তাই আমাকে বলছে বিক্রিয়া কোশেন্ট বলো, আমি তার শর্ট ফর্মুলা কি বললাম, প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। তাহলে এই সমীকরণটাকে আগে আমরা বিক্রিয়া করে লিখে দিই, তারপরে প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট লিখবো। লেফট সাইড কি হয় অক্সিডেশন, তার মানে জিঙ্ক মাইনাস 2 ইলেকট্রন ইকুয়ালস টু Zn2 প্লাস, জিঙ্ক মাইনাস 2 ইলেকট্রন সমান জিঙ্ক 2 প্লাস, ডান দিকে কি আছে এজি, তাহলে এজি প্লাস প্লাস ইলেকট্রন সমান এজি। খেয়াল করে দেখো 2 না করলে আমাদের দুটো ইলেকট্রন বেরোবে না, দুটো ইলেকট্রন না বেরোলে সমান সমান হবে না, তাহলে 2 ইলেকট্রন করলে দুটো ইলেকট্রন, আর এখানে দুটো ইলেকট্রন সমান হবে। এবার যদি আমরা যোগ করতে যাই এটা এটা কেটে যাবে,
পড়ে থাকবে জিঙ্ক যুক্ত 2Ag প্লাস, ডান দিকে থাকবে Ag যুক্ত Zn2+। এবার বিক্রিয়া কোষেন্ট মানে কি লিখেছি? বিক্রিয়া কোষেন্ট মানে লিখেছি যে অতএব বিক্রিয়া কোষেন্ট কিউ সমান আমাদের হিসাবে প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, মানে তাহলে কনসেন্ট্রেশন অফ Ag concentration of Zn2+ divided by concentration of Zn into concentration of Ag plus এর স্কয়ার। এবার খেয়াল করো, এই একটু আগে লিখলাম যদি সলিডের হয় গাঢ়ত্ব 1 ধরা হয়, এখানে দুটোই ধাতু, ধাতু মানে সলিড 1, তাহলে ওই দুটো না লিখে পড়ে থাকবে কি? পড়ে থাকবে কেবলমাত্র কনসেন্ট্রেশন অফ Zn2+, এটা উপরে, আর নিচে পড়ে থাকবে কনসেন্ট্রেশন অফ Ag প্লাস এর স্কয়ার। ভ্যালুটা একটু খেয়াল করি কার কত ভ্যালু দেওয়া আছে। একজনের ভ্যালু দেওয়া আছে Zn এর ভ্যালু 0.01, এর 1.25 Ag-র, তাহলে Ag-র 1.25 আর 0.01, তাহলে এটা লিখবো 0.01 1.25, নিচেরটা কিন্তু স্কয়ার আছে, এই সমস্যা আর কি। তাহলে 0.01 আর নিচের গুণ করলে চলো 1 2 5 1 2 5 5 5 25, 5 12 60 62, 5 12 60, 12 12 100, 5 12 60, 12 দিয়ে 24 আর 6 30, আর 12 কে 12, 3 15, তাহলে এটা হচ্ছে 5 2 6 5 1 156 25 15625, চারটার আগে দশমিক মানে এইখানটা, চারটার আগে দশমিক মানে এই জায়গা। তাহলে আপাতত যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে দশমিক যদি সরিয়ে দিই 1/156.25, এটা আসবে 6.4 into 10⁻³ বোঝা গেল? এই হলো অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এবার আসছি কোশ্চেন কি বলেছে, প্রদত্ত ড্যানিয়েল কোষ বিক্রিয়াটি দেওয়া আছে, বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান কে গণনা করো। তার জন্য ভ্যালু দিয়ে আছে কি, এটা একটা দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, আর আর এর ভ্যালু। তবে আমরা যে প্রসেসে করব আর এর ভ্যালু লাগবে না, কারণ আর এর ভ্যালু বসাতে যে জটিল করে লাভ নাই। তাহলে আমার সাম্য ধ্রুবকের জন্য ফর্মুলা কি, আমি আগে একবার বলেছিলাম, খেয়াল করো যে সাম্য ধ্রুবকের ফর্মুলা হলো যে E0 সমান E0 সেল মাইনাস 0.06 বাই n log of k, অর্থাৎ এক লাইনে লিখতে গেলে E0 সেল সাম্য ধ্রুবকের সমান 0.06 বাই n log of k। এটা চলো আমি এখানে ডিটেলসটাই বলে দিচ্ছি, সাম্য ধ্রুবক কাকে বলে। সাম্য ধ্রুবক হচ্ছে, আমি লিখতে লিখতে বোঝাচ্ছি, শুনে নেবে। সাম্য ধ্রুবক হচ্ছে এমন একটা কন্ডিশন, সাম্য ধ্রুবক হচ্ছে এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে রিঅ্যাক্টেন্ট প্রোডাক্টে কনভার্ট হয় না, প্রোডাক্ট রিঅ্যাক্টেন্টে কনভার্ট হয় না, সহজ কথায় কোনো দিকেই তড়িৎ চালিত হয় না। তার মানে বিভব বা ইলেকট্রোকেমিক্যালস মানে ইএমএফ, অর্থাৎ এমন একটা কন্ডিশন যেখানে ইএমএফ বা ই সেল সমান 0, অর্থাৎ এটা যদি 0 হয়ে যায় তাহলে E0 সেল সমান এটা বাই n log of k। তাহলে ডাইরেক্ট ফর্মুলা লিখতে পারি, এটাকে পুরো বাম দিকে নিয়ে আসার জন্য 0.06 বাই n log of k সমান E0 সেল। পরবর্তী ক্ষেত্রে যতগুলো সাম্য ধ্রুবকের অঙ্ক করবে তোমরা এখান থেকে শুরু করলেও কোনো সমস্যা নাই। চলো এবারে কোশ্চেন অনুযায়ী আমাকে n ভ্যালুটা শুধু চাই আর E0 সেলের ভ্যালু। n ভ্যালুর জন্য বিক্রিয়াটা কি আছে একটু দেখে নিই। ঠিক আছে, আগে বিক্রিয়াটা ডান দিকে করে নিই। জিঙ্ক Zn2+, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এই রিঅ্যাকশনই তো চলছে। জিঙ্ক থেকে Zn2+ হলো কপার 2+ থেকে কপার, কপার 2+ থেকে কপার। চলো কপারকে দুটো ইলেকট্রন দিয়ে দিই, কপার। তাহলে এখানে কি আছে, আমার আর ফর্মুলা না করলেও চলবে, এই কোশ্চেনের জন্য বলছি, তবু আমরা একটু অ্যাডভান্স করে নিই। এখানে বুঝে নিচ্ছি কারণ আমার এখানে শুধুমাত্র n ভ্যালু দরকার ছিল, n।
আর E0 সেলের জন্য এই যোগটা করার কোনো দরকার নাই, তবু আমি সলভ করে দিই। তাহলে যোগ করলে কি হবে? যোগ করলে হচ্ছে জিঙ্ক কপার 2 প্লাস Zn2 প্লাস যুক্ত কপার। চলো তাহলে ভ্যালুটা কি বসাবো আরেকবার দেখি। এখান থেকে আমার যে ভ্যালুটা লাগবে সেটাই তো হলো না। ই সেল সমান E0 সেল সমান E0, যেহেতু এটা রিয়াকশন আকারে দিয়ে আছে না সেল আকারে দিয়ে আছে, রিয়াকশন আকারে দিয়ে আছে, তাহলে E0 রিডাকশন মাইনাস E0 অক্সিডেশন। রিডাকশন কার হয়েছে খেয়াল করে দেখো, কপারের হয়েছে। অক্সিডেশন জিঙ্কের হয়েছে। তাহলে আমি কপারের ভ্যালু বসাচ্ছি। কপারের কত আছে? 0.34 মাইনাস অফ জিঙ্কের ভ্যালু আছে 76, মাইনাস মাইনাসে প্লাস 0.76, যোগ করলে হবে 4 6 10 0 3 4 7 11 1.1। এইটি আমার দরকার ছিল। এবার চলো এইদিকে চলে আসছি। তাহলে এখানে বলবো 0.06/2 চেঞ্জ অফ ইলেকট্রন 2 লগ অফ কে, এটা হচ্ছে 1.1। চলো এটা কাটাকুটি করলে 0.03 হবে। একদম লগ কে সমান 1.1 0.03। তার মানে দুটোর আগে দশমিক করলে 110/3, দুটোর পরে দশমিক করলে কত হবে? 110/3। তাহলে লগ কে সমান এক লাইনে লিখছি 110/3, ভাগ করলে কত হবে? 3 3 9 2 3 6 18 6 7 বা 36.1 লাইনে লিখে দিচ্ছি 7, 36.7। আবার করছি 3 3 9 2 20 3 6 18 6 6 করে চলে যাবে 7। এটা কি? এটা সমান লগ কে। আমরা জানি লগ যদি কারো তুলতে চাই তাহলে তার ভ্যালু আছে 10 টু দি পাওয়ার, যা পড়ে আছে তাতে 10 টু দি পাওয়ার সাম্য ধ্রুবকের মান এটা। এই ক্যালকুলেশনটা উইথাউট ক্যালকুলেটর করেছি, তাই যদি অ্যান্সারের সঙ্গে সামান্য ডিফারেন্স থাকবে, বাট অ্যাপ্লিকেবল, এক্সামে অ্যাপ্লিকেবল। ক্যালকুলেটর হলে নিখুঁত বা নিট মানটা বেরোবে, এটাই একদম ক্লোজ আসবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নাই? চলো নেক্সট কোশ্চেন কি আছে কোশ্চেন দেখে নি। বলা আছে নিচের গ্যালভেনীয় কোষ্ঠীর নান সমীকরণটি লেখো। নিচের গ্যালভেনীয় কোষ্ঠীর নান সমীকরণটি লেখো। এবং তারা নান সমীকরণ লিখতে বলেছে, তার সঙ্গে কি দিয়ে আছে? কোষ্ঠীর তড়িৎচালক বল মানে ই সেল ক্যালকুলেশন করো। ঠিক আছে, নো প্রবলেম। তার নান সমীকরণ লিখতে গেলেও আমার সমীকরণ লাগবে। ডান দিকে কিছুটা হেল্প নিয়ে দিই। আমার লেফট সাইডে অক্সিডেশন ঘটে, তাহলে অক্সিডেশন বলতে এই এখান থেকে অক্সিডেশন আর এখান থেকে রিডাকশন পরপর বলেছিলাম। তাহলে কপার বিযুক্ত 2 ইলেকট্রন সমান কপার 2 প্লাস, সিলভার যুক্ত ইলেকট্রন সমান, এটা হচ্ছে সিলভার ধাতু, সিলভার প্লাস ছিল। সমতা বিধান করতে গেলে 2 লাগবে, 2 তৈরি হবে। যোগ করে দিই, যেহেতু ইএমএফ ক্যালকুলেশন করবো তাই যোগটা আমার প্রয়োজন। এটা কেটে গেল, কি আসবে কপার যুক্ত 2 Ag প্লাস, এদিকে আসবে কপার 2 প্লাস যুক্ত 2 Ag। এবার এখান থেকে আমি নান সমীকরণ লিখব। অতএব ই সেল সমান E0 সেল মাইনাস 0.06 চেঞ্জ অফ ইলেকট্রন 2 লগ অফ প্রোডাক্টে কে আছে? প্রোডাক্টে আছে কপার 2 প্লাস, তাহলে আয়ন মানে কনসেন্ট্রেশন অফ কপার 2 প্লাস। এজিটা থাকবে না তবু লিখছি, ডিভাইডেড বাই এখানে আছে কপার এজি প্লাসের স্কোয়ার। E0 সেলের ভ্যালুটা একটু ক্যালকুলেশন করে নিই। অতএব E0 সেল সমান E0 অফ, যেহেতু রাইট লেফট করে দিয়ে দেওয়া আছে, অর্থাৎ এই সেল আকারে দিয়ে আছে তাই রাইট মাইনাস লেফট করতে পারি। তাহলে রাইটে কে আছে? এজি আছে। এজির ভ্যালু দেখো 0.80 মাইনাস কপার আছে লেফটে, কপারের ভ্যালু 0.34, বিয়োগ করলে 0.46। তাহলে এখান থেকে আমি চলে যাই 0.46 মাইনাস 0.03 লগ অফ, এবার আছে কি কপার 2 প্লাস পড়ে থাকবে, কনসেন্ট্রেশন অফ কপার 2 প্লাস ডিভাইডেড বাই
কনসেন্ট্রেশন অফ এজি প্লাস এর স্কোয়ার। বাকি আর লিখলাম না, বারবার লিখেছি। এটা ধাতু তাই 1, 1 স্কোয়ার মানে 1, এটা ধাতু 1। ক্লিয়ার? চলো আর একটু আছে, বেশি না। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসছে? 0.46 মাইনাস 0.03 লগ অফ, একটু দেখে নি গাঢ়ত্বগুলো কত দেওয়া আছে। দেখো কপারের গাঢ়ত্ব দেওয়া আছে 0.13, বেশি লিখবো না, 0.13। আর এর গাঢ়ত্ব দেওয়া আছে কত? 1 × 10⁻⁴। 1 লেখার দরকার নেই, 10⁻⁴ এর স্কোয়ার। তাহলে হচ্ছে 0.46 মাইনাস 0.03 লগ অফ এটা আছে কত? 13/100। এটা 10⁻⁸। কাটাকুটি করলে 10⁻⁶ হবে, উপরে উঠে গেলে 10⁶ হবে। তাহলে হচ্ছে কি 0.46 মাইনাস 0.03 লগ অফ 13 × 10⁶। একটু কষ্ট আছে, কারণ যেহেতু 13 এর ভ্যালু আমরা জানি না, তাহলে 0.03 log of 13 plus log of 10⁶, 0.46 minus 0.03। আর এটা log ab সূত্র ফেললাম, আবার বলছি এটা log ab সূত্র ফেললাম, বাইরে যে পড়ে আছে। তাহলে log 13, স্যার log 13 এর মান তো আপনি শেখাননি। তাহলে এক কাজ করি, log 13টাকে আমরা এক কাজ করি log 14 ধরে নিই। এখানটায় ক্যালকুলেশন করছি, log যদি 14 হতো বা log যদি 12 হতো, তার তো একটু বেশি হবে বা একটু কম হবে। 14 ধরেই করছি, একটু কমিয়ে দেবো। 14 মানে আমরা বলবো log of 2 × 7। তার মানে আমরা এখান থেকে দুটো লিখতে পারি, log 2 প্লাস log 7। স্যার 2 মানে তো 30, স্যার 7 মানে তো 85, মানে 85। তাহলে যোগ করলে কত? 115, 1.15। তাহলে একটু বেশি ধরে নিয়েছি, চলো 110 ধরে নি, 1.1। তাহলে 13 কে ধরছি 1.1 যুক্ত, এটা শুধুমাত্র 6 হবে, 6 log 10, 6টা বাম দিকে আসবে এইখানটায়, আর log 10 এর মান 1। তাহলে এটা বলতে পারি ওভারঅল কত পড়ে থাকছে? 7.1। তাহলে 0.46 মাইনাস 0.03 ইন্টু 7.1 গুণ করে দিচ্ছি। তাহলে 0.46 মাইনাস 3 একে 3, 3 7 21, কটার আগে দশমিক? 3টার আগে, এই যে পড়ে আছে 3টার আগে দশমিক। এবার এটা বিয়োগ করে দিই, তাহলে এটাকে মনে মনে করে দিই 460 বিযুক্ত 213, বিয়োগ করছি 7, হাতে রইল 1, 2, 2, 227 সমান 0.227 ভোল্ট। একটু কষ্ট হলো, বাট কাছাকাছি পৌঁছে যাবে অ্যান্সারে। আমাদের কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল যে তড়িৎ চালক বল নির্ণয় করলাম, সমীকরণ লিখো, তাও লিখলাম। এই তো এখান থেকেই সমীকরণ শুরু। একটু ধরে ধরে বুঝবে, পজ করে করে রিপিট করে বোঝার চেষ্টা করবে। চলো আমাদের লাস্ট অঙ্ক ইএমএফ এর তারপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে বলবে, নাহলে পরে আবার কোশ্চেন সেট করার সময় নতুন কিছু অঙ্ক দেব। নাহলে ইএমএফ এর এই 28টি অঙ্কই থাকবে মোটের উপর। কারণ পরের ক্লাস আমরা পরিবাহিতা শুরু করব, সেখানে ওহমের সূত্র, তারপরে ফ্যারাডের সূত্র, তারপরে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই রিলেটেড কিছু সূত্র, কোলরাসের সূত্র, এগুলো পড়বো, অর্থাৎ সেকেন্ড পার্ট। চলো লাস্ট অঙ্কটা আমরা সলভ করে নেই। কি আছে? কোশ্চেন আছে, নিম্নলিখিত কোষ বিক্রিয়া সংঘটিত হয় যে গ্যালভানীয় কোষে, সেটিকে প্রকাশ করো। কোষটির তড়িৎচালক বল গণনা করো। কোষ বিক্রিয়াটি সংঘটিত হয় যে গ্যালভানীয় কোষে, সেটিকে প্রকাশ করো। সহজ কথায় আমাদের সেল রিপ্রেজেন্টেশন করতে বলেছে, সেল রিপ্রেজেন্টেশন করতে বলেছে। সেল রিপ্রেজেন্টেশন বলতে কি? সেল রিপ্রেজেন্টেশন, আগে একটা কথা বলো, আমরা এরকম বলেছিলাম কিনা যে এটা হলো সল্ট ব্রিজ, এর এইখানে থাকে সল্ট, এইখানে থাকে মেটাল, এখানে থাকে সল্ট,
এখানে থাকে মেটাল, মেটালটা সেম টাইপ হতে পারে, ডিফারেন্ট টাইপ হতে পারে, যাই হোক এখানে একটা কনসেন্ট্রেশন থাকে, এখানে নর্মাল সলিডের এস থাকে, এখানে সলিডের এস থাকে, এখানে একটা কনসেন্ট্রেশন থাকে। এবার আমরা যে স্যার এটা তো লিখলেন সবই বললেন, খেয়াল করব যেন এই দিকটায় অক্সিডেশন ঘটে। স্যার অক্সিডেশন কেন বলছেন পুরোপুরি লিখে দেন। এই দিকটা যেন লোন মেনে চলে, বাম দিকটা যেন একদম লোন মেনে চলে, ডান দিকটা যেন লোন শোধ করে, অর্থাৎ রিডাকশন, রাইট সাইড রিডাকশন, ক্যাথোড এবং পজিটিভ। তাহলে এই যে রিয়াকশনটি আছে এইটিকে সেল হিসাবে লিখবো। তাহলে আমি দেখি এখানে আগে অক্সিডেশন রিডাকশন খোঁজ করি। তাহলে কি আছে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, তার মানে পরিষ্কার বুঝে নিয়েছি ম্যাগনেসিয়াম হলো আমাদের ধাতু, ম্যাগনেসিয়াম 2+ হলো আমাদের আয়ন। তার কনসেন্ট্রেশন বলে দিয়েছে কত, 0.130। ক্লিয়ার, 130। এবার আসছে সল্ট ব্রিজ, রিডাকশন কাট করছে Ag+ থেকে Ag, তার মানে আমরা বলবো এটা Ag+, এর কনসেন্ট্রেশন 0.001, কটা জিরো, 3টা 0, 1 হলো। মোলারটা দেওয়া হয়নি, মোলারটা আমি একটু দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে মোলার, এটা হচ্ছে মোলার। তারপরে কি আছে, এরপরে আমরা ধাতুটা দেবো Ag, ব্র্যাকেটে আমরা সলিড লিখে দেব। এটা হলো গ্যালভানীয় কোষটা প্রকাশ। তাহলে গ্যালভানীয় কোষের প্রকাশ, গ্যালভানীয় কোষের প্রকাশ হয়ে গেল। এবার আমাকে এখান থেকে ইএমএফ, আর কিছু না, এই একটু আগে সেম একটা কোশ্চেন করেছিলাম, চলো দেরি না করে সলভ করে দিই। কি আছে, কি আছে এটা, তাহলে আমরা আমাদের টার্গেট কি দিয়েছে দেখে, টার্গেট হচ্ছে ইএমএফ। তাহলে ইএমএফ টার্গেট দিলে আমাকে জানতে কি হবে দেখে নিই, যে ইএমএফ এর ক্ষেত্রে আমার ই সেল সমান, ইএমএফ মানে ই সেল সমান, তাহলে আমাকে এক ক্যালকুলেশন করতে হবে E0 সেল, তারপরে ক্যালকুলেশন করতে হবে 0.06/n, তারপরে ক্যালকুলেশন করতে হবে লগ অফ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। ক্লিয়ার, চলো ডান দিকটা একটু ছোট্ট করে ক্যালকুলেশন করে রেখে দিই। রিঅ্যাকশনটার 1 নম্বর কি, যে আমরা জানি ম্যাগনেসিয়াম বিযুক্ত 2 ইলেকট্রন সমান ম্যাগনেসিয়াম 2+, তারপরে আছে কি Ag, Ag++, অ্যাকচুয়ালি একদম করে দিচ্ছি 2Ag থেকে, কারণ 2 ইলেকট্রন দরকার, সেখান থেকে হবে 2Ag। আমরা যোগ করে দিই, যোগ করলে ইলেকট্রন ইলেকট্রন কেটে যাবে, এখানটায় পড়ে থাকবে ম্যাগনেসিয়াম, এখানটায় পড়ে থাকবে ম্যাগনেসিয়াম যুক্ত 2Ag+, আর ডান দিকে পড়ে থাকবে 2Ag যুক্ত ম্যাগনেসিয়াম 2+। ক্লিয়ার, এবার আমরা চলে আসি কনসেন্ট্রেশন অফ, আমরা ডান দিকে লিখবো Ag এর স্কোয়ার, কনসেন্ট্রেশন অফ Mg এর 2+ ডিভাইডেড বাই, এটা লিখবো Mg আর Ag+ এর স্কোয়ার। বোঝা গেল, চলো আবার আমরা এটাও শিখে গেছি যে এখানে এই এজিটা সমান 1, এইটা সমান 1, আর এখানে এটা সমান 1, তাহলে পড়ে থাকছে কত, আর এই যে তো E0 সেলের ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে E0 সেল রাইট রেপ করার কোনো দরকার নাই। তাহলে E0 সেল কত দিয়েছে, E0 সেল দিয়েছে 3.17, এই যে, তাহলে সেই হিসাবে বলতে পারি 3.17 বিযুক্ত 0.06/2 লগ অফ, এজিটা 1 হয়ে গেল, এমজির ভ্যালু কত আছে 0.13, 0.13 ডিভাইডেড বাই, এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু 10⁻⁻4, তার আবার স্কোয়ার, একটু আগে অঙ্ক করেছিলাম। তাহলে 3.17 বিযুক্ত 0.03 লগ অফ 13/100 ইন্টু 10⁻⁸। আর বলার কিছু নেই, একই চলছে অঙ্ক। আমি লাস্ট লাইন এবারে লিখবো 0.03 লগ অফ 13 ইন্টু 10⁶ পড়ে থাকবে, সমান আগের অঙ্কটা থেকে ভ্যালু নিয়ে নিচ্ছি, একদম আগের অঙ্কটা থেকে ভ্যালু নিলে যেটা পড়ে থাকবে, যেটা 3.17 বিযুক্ত, চলো আগের অঙ্কটা দেখে নিই, খেয়াল করে এই যে এইখান থেকে ভ্যালুটা, এই যে একই কোশ্চেন আমার দাঁড়িয়েছে,
এর ভ্যালু কত দাঁড়িয়েছে, মোটের উপর ভ্যালু দাঁড়িয়েছে -2.123, 213। তাহলে এখানে ভ্যালুটা পুরো লিখে দিচ্ছি -213, তাহলে সমান, তাহলে 317 এটা করে দিই 213, তাহলে এটা হচ্ছে 7, হাতের হলো 1 2 5, এটা হচ্ছে 9 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2.957 ভোল্ট। কথা বোঝা গেল? আমরা এখান পর্যন্ত বা এতগুলি আমরা ই সেল, E0 সেল, ΔG0, ΔGK এবং কয়েকটা আমরা জারক পদার্থ, বিজারক পদার্থ বা কোনটা ক্যাথোডে আগে মুক্ত হবে, কোনটা অ্যানোডে আগে মুক্ত হবে, সেই রিলেটেড কিছু কোশ্চেন করালাম। নেক্সট ক্লাস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। কেন? ওখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আছে ওহমসের সূত্র, ওহমস ল। সেখান থেকে আস্তে আস্তে আমরা তার ফর্মুলা, সেখান থেকে আমরা যাব পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, সেখান থেকে কোষ ধ্রুবক এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে। ওইটা শেখার পরে ওই ভ্যালুকে কাজে লাগিয়ে আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা, মোলার পরিবাহিতা শিখবো। মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা শেখার পর আমরা শিখবো কোলরাসের সূত্র এবং সেই সম্পর্কিত ম্যাথ। তারপরে লাস্ট শিখবো আমরা কি, লাস্ট শিখবো আমরা ফ্যারাডের সূত্র এবং ইলেকট্রনের সঙ্গে ফ্যারাডে আর অ্যাভোগাড্রোর সংখ্যার সম্পর্ক। তাহলে এই জায়গাটি একদম বুঝে সুঝে ক্লাস করবে, প্লাস হ্যান্ড নোট করবে, কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। যদি করো তাহলে আমি এতটা বলতে পারি, তোমাদের বোর্ড পরীক্ষার সঙ্গে সঙ্গে নিট, জেই, জেনপা, ডাব্লিউবি জয়েন্ট ইত্যাদি যে কোনো ধরনের পরীক্ষায় এই ধরনের ম্যাথ পড়লে ভুল হবে না, ভুল হবে না, ঠিকঠাকই করে আসবে। তবে আমি রিসেন্টলি নিট জয়েন্টেরও ক্লাস আমি আপলোড করব। সেখানে এক্সট্রা বলতে থিওরিতেও অনেক এক্সট্রা পাবে, ট্রিক্স পাবে, এত বড় ডিটেলসে ম্যাথমেটিক্সে পাবে করব না। প্লাস যে ধরনের কোশ্চেন আছে সেই রকম আমি এমসিকিউ সেট প্র্যাকটিস করাবো। ক্লিয়ার? আজকে আমি এখান পর্যন্তই করছি। আমি ক্লাসগুলো নিয়মিত দেওয়ার জন্য চেষ্টা করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে ক্লাসগুলো, লাইক দেবে, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকেও শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলবে, তারাও যাতে ক্লাসগুলো নিয়মিত করে। কারণ আমি চাইছি যাতে তোমরা এই ক্লাসগুলো সহজে পেয়ে ভালোভাবে নিজের মতো করে বারবার দেখে প্র্যাকটিস করে ভালো রেজাল্ট করো। তোমাদের রেজাল্ট আমার পরিশ্রমের ফলাফল। হয়েছে? চলো, তোমাদের যদি ডাউট বা কোনো কোশ্চেন বুঝতে না পেরে থাকো তাহলে দাগ নাম্বার উল্লেখ করে বলবে যে স্যার ওই কোশ্চেনটা আরেকবার রিপিট করবেন বা একটু বোঝাবেন, বা কোনো কোশ্চেনে যদি তোমার মনে হয় সিমিলার কোশ্চেন লাগবে সেটাও আমাকে জানাবে। আমি সিমিলার কোশ্চেন অবশ্যই দেবো। কোশ্চেন অনেক, কোশ্চেন করালে অনেক কোশ্চেন আছে, সব তো আর করিয়ে টাইম করা যাবে না। তাই নেক্সট দিন আমরা পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা এই রিলেটেড টার্ম পড়াবো, কিছু ম্যাথমেটিক্স করাবো। আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে ক্লাসগুলোকে যদি ভালো লাগে, আর ক্লাস নিয়মিত করো, ক্লাসগুলো নিয়মিত করো, হ্যান্ড নোট বানাও। আবার বলছি, ক্লাস অনেকেই করে, হ্যান্ড নোট যদি না বানাও, অনেকে হ্যান্ড নোট না বানিয়ে স্ক্রিনশট তো রেখে দেয়। তবে আমি দেখেছি আমার কাছে বহু স্টুডেন্ট অফলাইনে পড়ে, তাদের মধ্যে অনেকে অনলাইন মেনলি নির্ভর করে হ্যান্ড নোট না বানানোর জন্য তাদের সাকসেস যতটা হওয়া উচিত ছিল ততটা পায়নি। আমি কারো নাম নেব না। তাই তোমরা কিন্তু হ্যান্ড নোট বানাবে, তাহলে তোমাদের কোনো ডাউট বা কোনো সমস্যা হবে না। ঠিক আছে? বেশি বেশি করে চ্যানেলটাকে তোমরা শেয়ার করবে, আর প্রত্যেকেই কমেন্ট করবে, ভালো মন্দ যেটা তোমাদের মনে হবে সেই কমেন্টটা করবে। আমি আশায় রইলাম। বেস্ট উইশেস। পড়াশোনা করতে থাকো, রেজাল্ট হবেই। ভালো পড়লে, পরিশ্রম করলে রেজাল্ট হবেই। বাই।